নমস্কার। আজকের এই বিশ্লেষণে স্বাগত। আচ্ছা, ১১ পৃষ্ঠার একটা আস্ত অন্নপূর্ণা যোজনা ফর্ম দেখে ঘাবড়ে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? মনে হতে পারে এত কিছু কিভাবে পূরণ করা সম্ভব। তাই আজ আমরা এই বিশাল ফর্মটাকে একেবারে ধাপে ধাপে ভেঙে দেখব, ঠিক কিভাবে এটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। চলুন শুরু করা যাক। তো শুরুতেই যে বড় প্রশ্নটা আমাদের সবার মাথায় আসে তা হলো কোনো দরকারি তথ্য বাদ না দিয়ে কিভাবে এই ১১ পৃষ্ঠার জটিল একটা সরকারি ফর্ম খুব সহজে আর একদম নির্ভুলভাবে পূরণ করা যায়। কারণ এই লম্বা নথিপত্র এমনভাবে বুঝতে হবে যাতে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ নিখুঁত হয়, কোনোভাবেই যেন বাতিল বা রিজেক্ট না হয়ে যায়। পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য ফর্মটাকে মূলত ৪টে ভাগে ভাগ করে নেওয়া যায়। ১. পরিবারের পরিচয় নির্ধারণ। ২. সম্পত্তি আর আয়ের বিবরণ। ৩. অতিরিক্ত নথিপত্র এবং নির্ভরশীল সদস্য। এবং ৪. চূড়ান্ত ঘোষণা ও সম্মতি। চলুন সরাসরি প্রথম ধাপে চলে যাই, পরিবারের পরিচয় নির্ধারণ। ফর্ম পূরণ শুরু করার আগে একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া দরকার, সরকারি খাতায় পরিবার এর সংজ্ঞাটা আসলে কি। ফর্মে কিন্তু স্পষ্ট বলা আছে, পরিবার মানে হলো সেই দলটা যারা সাধারণত একসাথে থাকেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একই রান্নাঘর থেকে খাবার খান। ফর্মে ঠিক কাদের নাম থাকবে তা কিন্তু এই সংজ্ঞাটাই ঠিক করে দেয়। এরপর আসে সেকশন এ। এখানে প্রথমেই পরিবারের প্রধান মানে হেড অফ ফ্যামিলির ডিটেলস দিতে হবে। নাম, আধার নম্বর আর ডিজিটাল রেশন কার্ডের আইডির মতো তথ্যগুলো খুব সাবধানে সরকারি ডকুমেন্টের সাথে মিলিয়ে পূরণ করতে হবে। আর মজার ব্যাপার হলো, ঠিক এর নিচেই পরিবারের আরও ৫ জন সদস্যের তথ্য দেওয়ার জন্য বেশ খানিকটা জায়গা রাখা আছে। ফর্মে যে সদস্যদের নাম দেওয়া হবে তাদের প্রত্যেকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক আর আধার নম্বর দেওয়াটা কিন্তু একেবারে বাধ্যতামূলক, মানে এগুলো দিতেই হবে। তবে হ্যাঁ, একটা সুবিধার জায়গাও আছে। যদি ৫ বছরের কম বয়সী কোনো বাচ্চার আধার কার্ড না থাকে, তবে সেই ঘরে সোজাসুজি NA বা নট অ্যাপ্লিকেবল লিখে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য মাথায় রাখতে হবে। পরিবারের প্রধানকে মূলত তার মোবাইল নম্বরটা দিতে হবে, ঠিক আছে? কিন্তু ক্যাশ ট্রান্সফারের টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য পরিবারের সব প্রাপ্তবয়স্ক সদস্যের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আর ভোটার আইডি বা এপিক কার্ডের তথ্য দেওয়াটা একদম মাস্ট। এটা না দিলে কিন্তু মুশকিল। এবার আসা যাক দ্বিতীয় অংশে, সম্পত্তি এবং আয়ের বিবরণ। সেকশন সিতে মূলত একটা পরিবারের আর্থিক অবস্থাটা কেমন সেটা যাচাই করা হয়। এখানে ৩টে মূল বিষয় জানতে চাওয়া হয়। ৩টে বা তার বেশি পাকা ঘর আছে কিনা, জমির পরিমাণ ঠিক কতটা, আর ৪ চাকার কোনো ইঞ্জিন চালিত গাড়ি আছে কিনা। এর মাধ্যমে সরকার মূলত পরিবারের প্রকৃত অর্থনৈতিক ভিত্তিটা বুঝতে চায়। তাই ফর্ম পূরণের সময় জমির ক্ষেত্রে মিউটেশনের কাগজ আর গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটা হাতের কাছে রাখা কিন্তু বুদ্ধিমানের কাজ। এর পরের অংশটাই হলো সেকশন ডি। এখানে পরিবারের প্রত্যেক সদস্যের প্যান কার্ডের নম্বর আর তাদের পেশার বিবরণ দিতে হবে। পেশার ক্ষেত্রে সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি কর্মী, কারিগর, কৃষক, এমনকি পরিযায়ী শ্রমিক পর্যন্ত অনেকগুলো বিকল্প পরপর দেওয়া আছে। যার যেটা পেশা, শুধু সেই ঘরটায় চট করে একটা টিক দিয়ে দিতে হবে। তবে একটা বিষয়ে সাবধান, ফর্মের এই অংশটা ভীষণ সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরিবারের কেউ আয়কর দেন কিনা, কোনো সাংবিধানিক পদে আছেন কিনা, সরকারি পেনশন পান কিনা বা GST নম্বর আছে কিনা, এগুলো একদম সততার সাথে ফর্মে জানাতে হবে। আর হ্যাঁ, কেউ যদি সরকারি পেনশনার হন, তবে পেনশন স্লিপ এবং GST থাকলে তার নম্বরটা কিন্তু অবশ্যই জুড়ে দিতে হবে। এবার আমরা চলে এসেছি ৩ নম্বর অংশে, অতিরিক্ত নথিপত্র এবং নির্ভরশীল সদস্য। সেকশন ইতে CAA বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আবেদনের বর্তমান স্ট্যাটাসটা জানতে চাওয়া হয়েছে। যদি আবেদন করা হয়ে থাকে তবে তার নম্বরটা দিতে হবে, আর যদি এটা প্রযোজ্য না হয় তাহলে সোজাসুজি নট অ্যাপ্লিকেবলের টিক দিয়ে দিলেই হলো। এর পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ড বা অন্য কোনো স্পেশাল পরিচয়পত্র থাকলে সেটার নম্বর আর ইস্যু হওয়ার তারিখটাও এখানে দিতে হবে। অন্যদিকে সেকশন এফে পরিবারের বাচ্চাদের পড়াশোনার খোঁজ খবর নেওয়া হয়েছে। বাচ্চাটি কোন ক্লাসে পড়ে, স্কুলের নাম কি, আর সেটা সরকারি, বেসরকারি নাকি মাদ্রাসা, সেটা পরিষ্কার করে লিখতে হবে।
শুধু তাই নয়, শিশুদের টিকাকরণ বা ভ্যাকসিনেশন ঠিকমতো হয়েছে কিনা সেই তথ্যটাও কিন্তু এখানে বাধ্যতামূলকভাবে জানাতে হবে। এবার আমরা ফর্মের একদম শেষ ধাপে, চূড়ান্ত ঘোষণা এবং সম্মতি। সেকশন জিতে ভীষণ প্রাসঙ্গিক একটা বিষয় জানতে চাওয়া হয়েছে। পরিবারটি বর্তমানে সরকারের অন্য কোনো স্কিম থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে কোনো আর্থিক সুবিধা পাচ্ছে কিনা সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি সুবিধা পাওয়া যায় তাহলে সেই স্কিমগুলোর নাম পরপর লিখে দিতে হবে। আর এরপরই আসে সবচেয়ে ভাইটাল অংশ, সেকশন এইচ এর ঘোষণাপত্র। এখানে সই করার মানে হলো ফর্মে দেওয়া সমস্ত তথ্য একেবারে সত্যি। এখানে কিন্তু স্পষ্ট ওয়ার্নিং দেওয়া আছে, যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে সামাজিক সুরক্ষার সমস্ত সুবিধা সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। তাই অ্যাগ্রিতে টিক দিয়ে সই করাটা বেশ দায়িত্বের কাজ। ফর্মের একদম শেষের পাতাটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, এটা সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য। এই যে এত সব তথ্য সংগ্রহ করা হলো, সেগুলোর উপর ভিত্তি করে ভেরিফাইং অফিসাররা একটা ফিল্ড ইনকোয়ারি বা তদন্ত করবেন। সব ঠিকঠাক থাকলে তারা আবেদনটা অ্যাকসেপ্ট করার সুপারিশ করবেন, আর তথ্যে কোনো গরমিল থাকলে কোথায় ভুল আছে সেটা উল্লেখ করে ফর্মটা বাতিলের সুপারিশ করবেন। এই পুরো ফর্ম পূরণের প্রসেসটা দেখার পর মাথায় একটা গভীর চিন্তার উদ্রেক হয়, তাই না? প্রতিটি ছোটখাটো তথ্য যেভাবে এত ডিটেইলে ফর্মে রেকর্ড করা হচ্ছে, এই সুশৃঙ্খল ডেটা কালেকশন পদ্ধতি কি ভবিষ্যতে সরকারি সুযোগ সুবিধাগুলোর আরও ন্যায্য আর নির্ভুল বন্টন নিশ্চিত করতে পারবে? বিষয়টি সত্যিই ভাবনার। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটা এখন সবার কাছে জলের মতো পরিষ্কার।